আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এক বোন কমেন্ট করেছে, কি ফারজানা খাতুন, তার কমেন্ট নাকি আমি কখনো পড়ি না। তিনি খুলনা থেকে বলছেন, আমার সংবাদ তার ভালো লাগে, অসাধারণ এবং খুব সত্য মনে হয়। ধন্যবাদ বোন আপনার জন্য। আফিয়া আক্তার আরেকজন বোন প্রশ্ন করেছে, রংপুরের পলাশ বাড়িতে কি হচ্ছে, জাতি জানতে চায়। সীমান্তের 1 ইঞ্চি মাটিও বাংলাদেশের। বিএনপি সরকার, প্রশাসন, মিডিয়া সবাইকে জবাব দিতে হবে। 92% মুসলিম অধ্যুষিত এলাকায় কোটি টাকার স্থাপনা মন্দির অনুমতি কে দিল? ওকে, আশা করি প্রশ্ন আমাদের পুরো রাষ্ট্রের কাছে, যারা শুনেছেন তারা এই বিষয়ে জবাব দেবেন। দর্শক, আজকের এই সময়টিতে আপনাদেরকে আমি দুর্দান্ত কিছু ব্রেকিং খবর দেব মধ্যপ্রাচ্য প্রসঙ্গে। হোয়াইট হাউসের অভ্যন্তরে ইসরায়েলের মোসাদ ঢুকে পড়েছে। শুধু হোয়াইট হাউস নয়, পেন্টাগন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবেদনশীল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মোসাদ বা ইসরায়েলি গোয়েন্দারা গোপনে আড়ি পেতে কি করছিল, পুরো আমেরিকা এ প্রশ্নে থমকে গেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, অবশেষে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের কাছে ছোট হতে পারছেন না বলে আবারও পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের কাছে চিঠি পাঠালেন। কি থাকতে পারে সেই চিঠিতে? পাশাপাশি ইরানের 24 বিলিয়ন মার্কিন ডলার, যেটা ফ্রিজ, এটাকে ক্ষতিপূরণ হিসেবে মধ্যপ্রাচ্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের দিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। দর্শক, আজ যুদ্ধের 100তম দিন। এই 100তম দিনে কে কি পেল, সংক্ষিপ্ত আকারে জানাবার চেষ্টা করব। দর্শক, চলুন আমি একটা একটা করে আপনাদের এই গুরুত্বপূর্ণ খবরগুলো দেবার চেষ্টা করছি। প্রথম যে প্রশ্নটি দিয়ে আমি একটু আমি একটা কমেন্ট পড়ে আবার একটু অবাক হয়ে গেলাম। যাক, আমি জার্মান থেকে দেখছি। আহমেদ মুন্না, ভালো আছেন জার্মানের ভাই? বিশ্বকাপে আমার একটা ছোট প্রশ্ন থাকবে, যেহেতু আমরা খবরের মানুষ, মাঝে মাঝে একটু বিনোদন আপনাদের দেওয়া উচিত, সব শক্ত শক্ত শব্দের মধ্যে আটকে না রেখে। সেজন্য মাঝে মাঝে আমি গান লিখি, যাতে মনটা একটু রিফ্রেশ থাকে গান শুনি। এখন আবার কেউ হাদিস কোরআন শোনাবেন না প্লিজ। মানুষের কিছু কিছু বিনোদনের ব্যবস্থা থাকা উচিত, যেহেতু খারাপ পথে যাই না, সেই জন্য গানটা শুনি। বিশ্বকাপে এবার কে কে দেখবেন? প্রথম প্রশ্ন, আমি কাউকে দেখতে বলছি না, বলছি কে কে দেখবেন। 2, কে কোন দেশকে সাপোর্ট করবেন আমার কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই সর্বাধিক কোন দেশের প্রতি সাপোর্ট আপনাদের। আসেন মূল খবরে চলে যাই। যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েলি গোয়েন্দারা ঢুকে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটা বড় মাপের গণমাধ্যম, ব্লুমবার্গ বা আরো কয়েকটা গণমাধ্যম প্রকাশ করে দিয়েছে যে আমেরিকার অভ্যন্তরে খুব গুরুত্বপূর্ণ এবং সিকিউর জোনের মধ্যে ঢুকে পড়েছে ইহুদি গোয়েন্দারা। রিপোর্টে বলা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউস, মানে তার যে কার্যালয় বা বাসা, হোয়াইট হাউসে কিছু ডিভাইস পাওয়া গেছে ইসরায়েলের। পেন্টাগন, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দপ্তর, এরকম খুব গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় ওই দেশটি আড়ি পেতে আমেরিকার টোটাল বিষয়গুলো নজরদারি করত। প্রেসিডেন্ট কি বলছেন, কাকে কি বলছেন, জেরার্ড কুশনার, মার্ক রুবিও, ডোনাল্ড ট্রাম্প, যারা এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি এই যুদ্ধের জন্য, শুধু নয় আমেরিকার পলিসি মেকিং এর ক্ষেত্রে, তো এরকম অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আড়ি পেতে গোপনে শুনছে। তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত ওই দেশটি গোপনে বসে বসে শুনছে। আমরা আপনাদের মাঝে মাঝে বলি যে আমেরিকা আসলে ধরা কেন ইসরায়েলের কাছে, একটা ছোট্ট দেশের কাছে, পুচকে একটা দেশ, অনেক ছোট একটা দেশ, অল্প কিছু মানুষ, 1,20,30,00,000 মানুষ। ঢাকাতে তো প্রায় 1.5-2 কোটির উপর মানুষ বসবাস করে, পুরো বাংলাদেশের চিত্র বাদ দিলাম।
একবার আমেরিকা হুমকি, একবার ইমরান খান থাকতে একবার পাকিস্তান হুমকি দিয়েছিল ওই দেশটিকে, বলছিল ফিলিস্তিনে হামলা বন্ধ করেন, পাকিস্তান যদি একটি নিউক্লিয়ার ওই দিকে ছোড়ে ওই দেশটির আর কিছু খুঁজে পাওয়া যাবে না। এরপর থেকে সেই দেশটি লেগেছে উঠে পড়ে পাকিস্তানের বিরুদ্ধে, ভারতকে সহযোগিতা করে পাকিস্তানকে যে কোনোভাবে নিউক্লিয়ার থেকে দূরে সরাবার জন্য বা নিউক্লিয়ার কেড়ে নেবার জন্য অনেক কাহিনী করছে। এর মধ্যে রেজিম চেঞ্জ ঘটে ইমরানকে সরিয়ে দেয়া হলো। তো বিষয়টা হলো যে আমেরিকার প্রেসিডেন্ট তিনি কি করছেন হোয়াইট হাউসে বসে, কার সাথে কি সিদ্ধান্ত নিচ্ছেন, মধ্যপ্রাচ্য বিষয় তিনি কি বলছেন, কাকে কি বলছেন, কি লিখছেন, এভরিথিং ওই দেশটি সব জেনে যাচ্ছে। আমেরিকার প্রতি তাদের এতটুকু বিশ্বাস নেই যে আমেরিকা কি করছে না করছে তারা চোখ বন্ধ করে বিশ্বাস করবে, বরং আমেরিকার ভেতরে তারা গোয়েন্দাগিরি করছে। তাহলে কল্পনা করেন যে পুরো পৃথিবীতে মুসলিম কান্ট্রির ভিতরে তাদের অ্যাক্টিভিটিস কি হতে পারে, মধ্যপ্রাচ্যে কি হতে পারে, তুরস্কে কি হতে পারে, পাকিস্তানে কি হতে পারে। বাংলাদেশে তো রয়ের নাম দিয়ে ঢুকে পড়ে ওরা। আমেরিকা অবাক হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যতগুলো সিদ্ধান্ত নিচ্ছিলেন যুদ্ধ বন্ধে, প্রত্যেকটি একটা সময় গিয়ে ব্যর্থ হচ্ছিল। কেন বুঝতে পারছেন তো? এবার ডোনাল্ড ট্রাম্প রাতে ঘুমাবার সময় বলছেন যে ইরানের সাথে তার মধ্যস্থতা ভালো যাচ্ছে, এই সপ্তাহ শেষে যুদ্ধবিরতি হয়ে যাবে। ঘুম থেকে উঠে শুনছেন যে মার্কিন সেনারা হরমুজ বন্দর আব্বাসে কেশব দ্বীপে বা গরুকে অ্যাটাক করে বসছে, ইরানও পাল্টা অ্যাটাক করেছে। ট্রাম্প কপালে হাত দিয়ে বসেন যে রাতে কি বলে দিলাম আর সকালে কি ঘটে গেল। কিছু কিছু মাধ্যম বলছে যে ট্রাম্পের নির্দেশনাও হয়তো মানছে না তার বাহিনী, কারণ পুরো দেশটির ভেতরে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, হাই অফিসিয়ালরা ওদের গোয়েন্দা ট্র্যাপের মধ্যে আছে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। ট্রাম্পের বিরুদ্ধে একটি মামলা চলছে না, একটি নারীর রেপ টেপ কেস বা শ্লীলতাহানির, জানেন তো অ্যাবস্টিন ফাইল যেটাকে বলা হয়, অ্যাবস্টিন ফাইল। বাংলাদেশের পলিটিশিয়ানরাও সাম্প্রতিক আমাকে একদিন ইলিয়াস ফোন করছে আমেরিকা থেকে, আপনাদের সাংবাদিক, প্রিয় সাংবাদিক ইলিয়াস। তো বলছে ভাই কি করব, আগে তো আওয়ামী লীগের বিরুদ্ধে ভিডিও বানাতাম, এখন নিজের দল বিএনপির বিরুদ্ধে ভিডিও বানাতে ভালো লাগে না। কেন, কি হয়েছে? আমাদের বড় বড় নেতাদেরকে হানি ট্র্যাপে এমন ভাবে আটকে রেখেছে যে তারা চাইলেও দেশের জন্য কিছু করতে পারে না। তো ইলিয়াস আমার অনেকের নাম বললো যে এরকম অনেকের ভিডিও গোয়েন্দাদের কাছে আছে। কোন দেশের গোয়েন্দা দরকার নেই, দেশি এবং বিদেশি গোয়েন্দাদের কাছে। ইভেন বিএনপির বড় বড় গুরুত্বপূর্ণ মন্ত্রী, উপদেষ্টা, তারেক রহমানের ডানে বামে যারা আছে কয়েকজনের নাম সে আমাকে বলল যে তাদের ভিডিও ইলিয়াসের হাতে পৌঁছে গেছে। আমি বললাম যে এই ভিডিওগুলো এখন রিলিজ করো না, এই সময় যদি বিএনপি বেকায়দায় পড়ে যায় আওয়ামী লীগ সুবিধাটা নেবে। সেদিন আমাকে একজন রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ফোন করে বলল, মাসুম তুমি কোনো জায়গায় যাচ্ছ না কেন, কোনো জায়গায় বসছো না কেন, গুরুত্বপূর্ণ। আমি বললাম যে বিএনপির টালমাটাল অবস্থা দেখে আসলে আমি অন করতে পারছি না। আমি তাকে বললাম দেখেন, বিএনপি যদি ব্যর্থ হয় বাংলাদেশ অনেক বড় বিপদে পড়বে। এই সময় সবাইকে উচিত বিএনপিকে রক্ষা করা, জামাত, এনসিপি, এভরিথিং সবাইকে। কারণ বিএনপি ফল্ট করা মানে আওয়ামী লীগ এখানে বসে পড়া, বিএনপি ফল্ট করা মানে জামাতকে ক্ষমতায় আনবে না। ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট, বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট, এশিয়া ইস্টাবলিশমেন্ট জামাতকে ইসলামী শব্দের জন্য ক্ষমতায় বসতে দেবে না, দিলে এবারে দিত। শুধু এটুকুই বললাম, জামাতকে ক্ষমতায় বসতে হলে আরো অনেক যোগ্য লোক তৈরি করতে হবে। একটা রাষ্ট্র পরিচালনার জন্য জামাতকে অনেক যোগ্য লোক তৈরি করতে হবে, জামাত সেটা পারবে না, তাদের আরো সময় নিতে হবে। জামাতের আমির যিনি, তিনি যোগ্য লোক তৈরিতে এখন মনোনিবেশ করছেন শুনছি, কিন্তু এই সময় বিএনপিকে আমাদের টেনে নিতে হবে। বিএনপি টিকে না থাকলে দেশ টিকে থাকবে না। বিএনপির প্রতি ভালোবাসা বা ঘৃণা নিয়ে আপনারা যাই বলেন না কেন, বিএনপি, কিন্তু বিএনপিকে ওটা বুঝতে হবে যে তাকে যদি বিরোধী দল বা দেশের জনগণ সমর্থন দেয় তিনি ওই শিলংকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এটা ভুল হবে। মানুষের পালস শুনতে হবে। এই যে ইসলামী ব্যাংক নিয়ে যা হচ্ছে, ইসলামী ব্যাংকটা লুটে খেয়েছে কে তারেক রহমান কি জানেন না? তিনি তার প্রতিটা বক্তব্যে এই কথাগুলো বলতেন। এখন সেই ব্যক্তিদেরই একজনকে, অর্থাৎ মিস্টার এস আলমেরই একজন করাপ্টেড ব্যক্তিকে ইসলামী ব্যাংকে বসিয়েছে বিএনপি। এটার দায় কি বিএনপি নেবে না? নিতে হবে। তো বিএনপি যদি টিকে থাকতে হয় তার আশপাশে অনেক হানি ট্র্যাপের ব্যক্তি আছে, তাদেরকে পরিশুদ্ধ করতে হবে। কথাটা আমি কেন বললাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনাদেরকে দিলাম। তো বিএনপির অনেক ব্যক্তি দেশপ্রেমিক আছেন, আমি যাদেরকে পার্সোনালি চিনি, বিএনপির এই টিমে যারা তারেক রহমানের আশেপাশে আছেন ম্যাক্সিমামই আমার ঘনিষ্ঠ মানুষ, কিন্তু এরা অনেকেই বিপদে পড়ে আছেন। কেন পড়ে আছেন আমি জানি না।
রাষ্ট্র পরিচালনা করতে গেলে দুটো বিষয় থেকে আপনাকে বাঁচতে হবে, নারী আর লোভ, মানে কারাপশন। করাপশনের কাছ থেকে কেটে আসতে পারবেন, কিন্তু হানি ট্র্যাপ থেকে বের হয়ে আসতে পারবেন। আর নারী খুব ভয়ঙ্কর জিনিস, খুবই ভয়ঙ্কর জিনিস। বাংলাদেশে বৈধ নারী মানে দ্বিতীয় স্ত্রী, বহু বিবাহকে এক প্রকার গালি হিসেবে দেখা হয়, কিন্তু পরকীয়া নষ্টামি এটাকে বৈধ করে ফেলছে মানুষ। এটাই আমাদের সবচেয়ে খারাপ জিনিস। তো ডোনাল্ড ট্রাম্প কেন ইসরায়েলের ইশারায় চলে এখন কি বুঝতে পারছেন? অর্থাৎ আমেরিকার যারা পলিসি মেকিং করেন, আমেরিকাকে যারা নেপথ্য থেকে কন্ট্রোল করেন, এরা অধিকাংশ ওই দেশটির গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ে আছেন। তারা যখনই তাদের বিরুদ্ধে কিছু করতে চায়, অটোমেটিক ভেতর থেকে তাদের অনেক ভিডিও সামনে চলে আসে। এদেরকে ট্র্যাপে ফেলে রেখেছে ওই দেশটি। পুরো পৃথিবীতে ওরা এই কাজগুলো করে। এক হলো গুপ্ত হত্যা, আরেক হলো গুপ্তচর ব্যক্তির মাধ্যমে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা। তো এই রিপোর্টটি যখন আসছে আন্তর্জাতিক মাধ্যমে, তখন বুঝতে পারছেন যে মার্কিন প্রেসিডেন্টের অবস্থা কি। যার হোয়াইট হাউসের মধ্যে ওই দেশটির চিপ পাওয়া গেছে, সফটওয়্যার পাওয়া গেছে, তারা আইডি পেতে শুনছে, সব ভিডিও দেখছে, আমেরিকা কি সিদ্ধান্ত নিচ্ছে তারা জেনে যাচ্ছে। আমেরিকা গোপনে কিছু করতে পারছে না। তার উপদেষ্টারা কি করবে, পেন্টাগন কি করবে, এভরিথিং ওরা জানে। এখন আমেরিকার ব্যবস্থা নেওয়ার টাইম আসে, কিন্তু আমেরিকা ব্যবস্থা নিতে পারবে না ওদের বিরুদ্ধে। কারণ কি, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সব ওদের ট্র্যাপে পড়ে আছে। সেনাবাহিনী বলেন, গোয়েন্দা, সিআই এর কথা বলেন, কোনটা বলবেন? এত বড় একটা দেশ, ছোট্ট একটা দেশের গোয়েন্দাদের হাতে আটকা পড়ে গেছে। আসেন এটা নিয়ে আরো কথা বলবো। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, আমি 100 দিনের বিষয়টি রাতের খবরে দেব। 100 দিনে কি পেল কোন দেশের যুদ্ধের, লম্বা করতে চাই না। এই যুদ্ধে মানে ইরানের যেই প্রায় 24 বিলিয়ন মার্কিন ডলার পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা জব্দ করেছে, আমেরিকা প্ল্যান করেছে এই টাকাগুলো দিয়ে তার মিত্রদের ক্ষতিপূরণ দেবে। অর্থাৎ আমেরিকা ট্রেজারি তারা এখন হিসেব নিকেশ করতে বসে গেছে। সেটা কি, ইরানের যে টাকাগুলো পৃথিবীর বিভিন্ন দেশে জব্দ করে রেখেছে আমেরিকা, ইরান যে সাম্প্রতিক সময় গালফ কান্ট্রিতে অ্যাটাকগুলো করেছে, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, এই যে দেশগুলোতে ইরান দ্বারা আক্রান্ত হয়েছে, সেই দেশগুলোতে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ ইরানের জব্দকৃত টাকা থেকে এখন পরিশোধ করতে চায় আমেরিকা। ইরান গেছে ক্ষেপে। ইরান বলছে তুমি আমার জব্দকৃত টাকা আমাকে দিবা, উল্টো আমার ক্ষতিপূরণ তুমি দিবা, যে ইরানের মধ্যে তুমি ম্যাসিভ আকারে তুমি অ্যাটাক করেছো, তোমার বন্ধুকে নিয়ে আরো কয়েকজন গোপনে হিট করেছে। পুরো মানে আমাকে ক্ষতিপূরণ না দিলে মধ্যপ্রাচ্যে তোমাকে থাকতে দেব না। মূল ঘটনা কি ঘটেছে আসলে শোনেন। পাকিস্তান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, উনি কিন্তু কোনো পলিটিশিয়ান না, উনি ছিলেন পাকিস্তানের একটি টেলিভিশনের মালিক। তো ইমরান খানকে সাইজ করার জন্য আসিফ মনির এই মহসিন নাকভিকে লাইমলাইটে নিয়ে আসেন, একজন টিভি মালিককে নিয়ে আসেন। কি করেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করেন। মুখ্যমন্ত্রী মানে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী। কারণ ইমরান খান সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য, দ্রুত নির্বাচনের জন্য প্রত্যেকটি প্রদেশের ভেঙে দেন, সরকার ভেঙে দেন। মানে পাঞ্জাবে ইমরান খান ছিল, খাইবার পাখতুনখোয়া ইমরান খান ছিল, গিলগিট বালুচিস্তানে ইমরান খান, আজাদ কাশ্মীরও ইমরান খান, মানে পিটিআই ছিল, ভেঙে দেন। তো সেখানে কি করেন, সঠিক সময় নির্বাচন না দিয়ে একজন অন্তর্বর্তীকালীন সরকার বসান, মহসিন নাকভিকে বসান, টেলিভিশনের মালিক। কারণ তিনি পাকিস্তানের সেনাবাহিনীর পারপাস সাফ করেন, গোপনে তাদের এজেন্ট হয়ে কাজ করেন, তাদের লোক এক কথায়। তিনি দীর্ঘদিন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন কাদের, পাঞ্জাব প্রদেশের। এরপর তিনি নির্বাচনের পর তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। তিনি ক্রিকেট বোর্ডের প্রধান, এক ব্যক্তি, একজন মামুলি ব্যক্তি, তার অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং বলা হয় আসিফ মনিরের তিনি ডান হাত। তো তিনি হঠাৎ করে ইরান সফরে এসেছেন এবং ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি বসছেন গুরুত্বপূর্ণ বৈঠকে। বসে তিনি আসিফ মনিরের পক্ষ থেকে বলছেন যে আমাদের ফিল্ড মার্শাল আসিফ মনিরের কিছু বার্তা নিয়ে আমরা আসছি। প্রশ্ন হলো, পাকিস্তানের ফিল্ড মার্শালের বার্তা তিনি আনবেন কেন? তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আনবেন প্রধানমন্ত্রীর বার্তা। এখানে ফিল্ড মার্শাল বা সেনা প্রধানের বার্তা আসার কারণ কি? অর্থাৎ আসিফ মনিরও হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খেলনার পুতুল। অর্থাৎ ট্রাম্প যেহেতু মানে কি বলবো, পরাশক্তির প্রেসিডেন্ট, বিশ্ব মোড়লের প্রেসিডেন্ট, তিনি ইরানের কাছে ছোট হতে পারেন না। তাই তিনি করেন তার সমস্ত বক্তব্যগুলো পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পাঠান। দুটো বিষয় হতে পারে, এক, ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়
আবার যে হরমুজ বন্দর, আব্বাস, কেশবদ্বীপ বা গরুকে উত্তেজনা বাড়ছে, আবার ইরান যে কুয়েতে বা বাহরাইনে আবার আক্রমণ করছে, এই উত্তেজনা প্রশমিত করে আবার শান্তির দিকে যাওয়ার জন্য হয়তো গোপনে পাকিস্তানের মাধ্যমে তার বার্তা পাঠিয়েছে একটা চিঠিতে করে। অর্থাৎ ট্রাম্প কোনো চিঠি পাকিস্তানকে দিয়েছে, সেই চিঠিটা ডোনাল্ড ট্রাম্পের চিঠিটা আসিম মুনির দিয়েছে মহসিন নকভিকে, কাকে? ইরানকে দেওয়ার জন্য। বলা হচ্ছে এই চিঠিতে হয়তো ট্রাম্প ইরানের কাছে তার দুর্বলতা বা তার কি বলবো আত্মসমর্পণ যেটাকে বলি সেটা লিপিবদ্ধ করে দিয়েছেন। হয়তো বলছেন যে আমি এই ছাড় দিব, তুমি আমাকে এই ছাড় দাও, চলো আমরা এটা করি। অথবা পাকিস্তান ইরানের সাথে অন্য কোনো মধ্যস্থতায় যেতে চাচ্ছে এই বিশ্ব পরিস্থিতির মধ্যে, দুটোর একটা হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের কোনো আত্মসমর্পণের বিষয় এই চিঠিতে আছে, যেটা ট্রাম্প পাকিস্তানের মাধ্যমে ইরানকে দিয়েছে। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মহসিন নকভি হঠাৎ করে উড়ে গেলেন এবং ইরানকে কি বার্তা দিলেন, এটি নিয়ে অনেক রকম কথা আসছে। তো এখন যে বিষয়টি নতুন করে তৈরি হয়েছে সেটি হলো, একদিকে ইসরায়েলের অর্থনীতির 12টা বেজে গেছে যুদ্ধের জন্য, আমেরিকা মহা চাপে আছে, তেলের বাজার ঊর্ধ্বগতি, একের পর এক শেয়ার বাজার ফল করছে, নানান রকম প্রবলেম একটার পর একটা তৈরি হচ্ছে। তো সবকিছু মিলে আমেরিকার ভেতরে গুপ্তচর বৃত্তির কারণে আমেরিকা এখন এই যে নতুন করে উন্মোচিত হয়েছে, এখন আমেরিকা ইসরায়েলের মধ্যে বোঝাপড়া শুধু না, বিশ্বাস অবিশ্বাসের খেলা শুরু হয়ে গেছে। কিন্তু আমেরিকা আদৌ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কিনা? আবার ডোনাল্ড ট্রাম্প তার চিঠিতে ইরানকে কি বার্তা পাঠালো সেটিও আমরা আগামী কয়েক ঘন্টার মধ্যে বুঝতে পারবো যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি করতে যাচ্ছেন। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আজ রাত 11টার দিকে আরেকবার আসার চেষ্টা করবো, যেহেতু আজকে একটু দেরি করে এসছি, রাত 10টায় আসবো না, 10টার বদলে 11টা বা 11:30টার দিকে আমরা আরেকবার লাইভে আসার চেষ্টা করব যদি গুরুত্বপূর্ণ কোনো খবর থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।